सर्वम शिवमयम शिवानंता शिव कृपानंता। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় নিয়ে আমি 15টা ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করেছিলাম। গত 12ই জুন 2025 দুপুর 1:40 এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যে বিমান বিস্ফোরণ হয়ে ভেঙে পড়ে আহমেদাবাদ এয়ারপোর্টে, এইরকম একটা ভয়ঙ্কর এক্সপ্লোসিভ ডিজাস্টার যে হবে সেই নিয়ে আমার 3টে সার্বিক জেনারেল ভিডিও ছিল এবং প্রত্যেকটা রাশি লগ্নকে, মেষ থেকে মীন রাশি লগ্নকে সচেতন করার জন্য আলাদা আলাদা করে ভিডিও উপস্থাপনা করেছিলাম এবং মন্ত্র সাধনা দিয়েছিলাম রক্ষা কবচের জন্য। আপনারা এই ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন যে আমি আমার স্বাভাবিক বাসস্থানে নেই। কালকে যখন এই ঘটনা ঘটে তখন আমিও যাত্রা করছিলাম। তো এইরকম যে একটা বিষয় হতে চলেছে তার জন্য যে 3টে ভিডিও দিয়েছিলাম আমি আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, কারণ অত্যন্ত দুঃখজনক বিষয় যে কিছু মানুষ নিয়মিত রেগুলার বেসিসে এত ভুলভাল সমস্ত মন্তব্য করেন, এত উল্টোপাল্টা কথা বলেন যে যারা সত্যি এই জ্যোতিষশাস্ত্র থেকে উপকৃত হতে পারেন তারা বিভ্রান্ত হয়ে যাবেন। 18ই মে প্রথম ভিডিও আমি আপলোড করি। ভিডিও থাম্বনেলের নাম ছিল জুন মেহেম। এই মেহেম কথাটা শব্দটা ব্যবহার করার আগে আমি 10 বার চিন্তা করেছিলাম যে এত বড় কথাটা লিখব। তা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, মেহেমের মতোই পরিস্থিতি হবে জুনে। এবং এই ভিডিওতে মঙ্গল নোডাল অ্যাক্সিসে থাকাকালীন, রাহু কেতুর অ্যাক্সিসে মার্সের অবস্থান থাকাকালীন কি কি দুর্ঘটনা ঘটেছে তার কিছু ঐতিহাসিক তথ্য, হিস্টোরিক্যাল ডেটা অফ ইভেন্টস ডিউরিং মার্সের নোডাল অ্যাক্সিস এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম। এই যে মেহেম কথাটা, এই মেহেম কথাটার যে মেষ অংশটা সেটাই কিন্তু মে ডে, মানে চরম বিপদের একটা ঘোষণা, একটা সিগন্যাল। কিন্তু এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যে বিমান চালক সুমিত সেহগল তিনি কিন্তু সেই মে ডে সিগন্যাল দিয়েছিলেন। তো মে ডে সিগন্যাল দিয়েছিলেন, অ্যানাউন্সমেন্ট করেছিলেন। এটা শোনার পর আমার মনে হলো যে সত্যি এই জুন মেহেম, এই যে নামকরণটা করেছিলাম, শিরোনামটা দিয়েছিলাম, এইটা কিন্তু যথার্থই গুরুকৃপা এবং ইষ্টকৃপা। 18ই মে 36 মিনিট 17 সেকেন্ডের এই ভিডিওর পর 19শে মে মার্স কেতু মিউটেশন এই টাইটেল দিয়ে 30 মিনিট 3 সেকেন্ডের ভিডিও ছিল। তারপর 21শে মে মার্স কেতু কনজাংশন এক্সপ্লোশন ডিজাস্টার এই শব্দ দিয়ে 30 মিনিট 58 সেকেন্ডের ভিডিও ছিল। এবং 28শে মে থেকে শুরু করে 28 মে অনওয়ার্ডস প্রত্যেকটা রাশি লগ্নের জন্য স্পেশাল রেমেডি দিয়ে 10 থেকে 15 মিনিটের কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। তাতে সামান্য 20-25 মিনিটের ভিডিও সব রাশি লগ্নকে একটা কোনো রকমের ধরতক্তা মারপেরেক করে দেওয়াই যেত। কিন্তু এই মঙ্গল কেতুর যে কি ভয়াবহতা এবং কতটা ইউনিক, অদ্ভুতম, সেইটা বোঝানোর জন্য আমাকে এতগুলো ভিডিও করতে হয়। কিন্তু দুঃখের বিষয় এটাই যে কিছু কিছু মানুষ কোনো দিন তাদের স্বভাব পরিবর্তন হয় না,
তারা রেগুলার বেসিসে ভুলভাল ব্যাখ্যাগুলো, ভুলভাল উক্তিগুলো করে যায়। এবার এই যে ঘটনা, দুপুর 1:40 12ই জুন আহমেদাবাদ, সেই সময়কার কি গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে? সেই সময় গ্রহ সন্নিবেশ কন্যা লগ্ন, চতুর্থে চন্দ্র, ধনুরাশিতে, মূলা নক্ষত্রে, ষষ্ঠে রাহু, কুম্ভ রাশিতে, সপ্তমে শনি, মীন রাশিতে, অষ্টমে শুক্র, মেষ রাশিতে, নবমে রবি, বৃষ রাশিতে, দশমে বুধ বৃহস্পতি এবং দ্বাদশে মঙ্গল কেতু। তো এই গ্রহ সন্নিবেশ থেকে যেটা পরিষ্কার একটা চিত্র পাওয়া যায়, যে যে লগ্ন, কন্যা লগ্ন, সেই কন্যা লগ্নের অষ্টমে দ্বাদশপতি, অষ্টমে নবমপতি বসে আছে শুক্র, অষ্টমপতি দ্বাদশে কেতুযুক্ত হয় এবং দ্বাদশপতি রবি নবমে। তা একটা নবম, অষ্টম, দ্বাদশের কানেকশন হয়েছে, প্লাস সেখানে একটা নোডাল অ্যাক্সিসের কেতুর একটা প্রভাব দেখা যাচ্ছে। সুতরাং ভাগ্যপতি অষ্টমে, অষ্টমপতি দ্বাদশে কেতুযুক্ত এবং দ্বাদশপতি নবমে। তাহলে বিদেশ, ভ্রমণ, যাত্রা, এই সমস্তকে একটা কেন্দ্র করে কিছু বিস্ফোরক ঘটনা। এবার এই যে এতজন মানুষের মৃত্যু হলো, এবং অদ্ভুত বিষয় এটাই যে বিমানটি টেক অফের সঙ্গে সঙ্গে 30-35 সেকেন্ডের মধ্যে এই ঘটনা, একেবারে কমপ্লিট পিকচার ক্লিয়ার হয়ে গেল। এখন নানান রকমের ব্যাখ্যা বিশ্লেষণ হবে, কিন্তু যেহেতু এই ড্রিমলাইনার বোয়িং বিমানটি, এয়ারক্রাফটটা যথেষ্ট একটা, কেউ কেউ বলছেন সুনাম আছে, আবার কেউ কেউ বলছেন যে মেনটেনেন্স খারাপ ইত্যাদি, এখন নানান রকম ব্যাখ্যা বিশ্লেষণ মতামত সমস্ত কিছু কিন্তু পাওয়া যাবে। এবার এই ফ্লাইটে শ্রী বিজয় রূপানি ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার আমার এই যে 15টা ভিডিও, এই 15টা ভিডিওর মধ্যে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, মনে আছে কিনা জানি না, আমি কিন্তু বারবার একটা কথা বলেছিলাম যে ভয়াবহ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বিস্ফোরণ হবে এবং নেতা মন্ত্রীদের লাইফের উপর কিন্তু একটা ডেঞ্জার আছে, একটা বিপন্নতা আছে। এবং এই মঙ্গল কেতুর জন্য বিশেষ মন্ত্র সাধনা দিয়েছিলাম। সমস্ত জ্যোতির্লিঙ্গ, দেবাদিদেব মহাদেবের পুরো যে হিলিং এনার্জি, যে প্রোটেক্টিভ এনার্জি, সেই এনার্জিকে আবাহন করে। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, তার জন্ম তারিখ অগাস্টের 2 তারিখ, 2 অগাস্ট 1956, মায়ানমার রাঙ্গুনে। এখন আমরা তো টাইম অফ বার্থটা আমাদের কাছে পাওয়া সম্ভব নয়, সেই ডেটাটা নেই, এবং এইসব ডেটার মধ্যে অনেক বিতর্ক থাকে, সঠিক বেঠিক, কতটা সঠিক কতটা বেঠিক। সুতরাং সেই দিকে না গিয়ে স্ট্রেট অন ডেট গ্রহ নক্ষত্রের অবস্থান কী, তার থেকে আমরা একটা ইনফ্লুয়েন্স অফ প্ল্যানেটস পেতে পারি। হ্যাঁ, অবশ্যই লগ্নটা নির্ধারণ করতে পারলে তো বহুত আচ্ছা কেল্লা পাতে। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শ্রী রূপানির যে জন্মছক, তাতে বৃষ রাশিতে নিচস্থ কেতু আর তুঙ্গস্থ চন্দ্র রোহিণী নক্ষত্রে।
ক্লোজ কনজাংশন। শুক্র মিথুন রাশিতে, রবি কর্কট রাশিতে, বুধ বৃহস্পতি সিংহ রাশিতে, বৃশ্চিকে শনি আর নিচস্থ রাহু, মঙ্গল অবস্থান করে আছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে একটা তো স্ট্রেট অ্যাওয়ে সোজা সাপটা, কোনো দ্বিমত নেই, কোনো বিতর্ক হবে না। মার্স অপোজিশন মার্স। যখনই আমরা কোনো গ্রহ সঞ্চার, গ্রহ পরিবর্তন নিয়ে আলোচনা করি, একটা বিষয়ে আমরা সবসময় উল্লেখ করি যে গোচরের যে প্রভাবটা, যে এফেক্টটা, যে রেজাল্টটা, সেটা অবশ্যই জন্ম ছকের উপর নির্ভরশীল। গোচরের যে বিষয়টা, সেটা একটা কোরিয়ার পার্সেলের মতো, পোস্ট অফিসের একটা চিঠির মতো। সেই চিঠিতে, সেই কোরিয়ার পার্সেলে আপনার নামটা লেখা আছে কিনা সেটা দেখতে হবে। যদি আপনার নামটা লেখা থাকে, দেন ইট উইল বি ডেলিভার্ড টু ইউ। হাজার হাজার পার্সেল, চিঠি পোস্ট অফিসে বুকিং হচ্ছে, কোরিয়ারে বুকিং হচ্ছে, কিন্তু সেই যে বুকিংটা হচ্ছে সেটা যাদের নামে হচ্ছে, সেই নামের তালিকার মধ্যে কি আপনার নাম আছে? যদি আপনার নাম থাকে সেই নামের তালিকায়, তাহলে অবশ্যই আপনি সেই পার্সেলটা, সেই চিঠিটা পাবেন। অর্থাৎ সেই গোচর, সেই ট্রানজিটের এফেক্ট আপনার কাছে পৌঁছবে। তাহলে ওই পার্সেল, ওই চিঠিতে নাম লেখা আছে মানে কি? মানে আপনার জন্ম ছকে যে গ্রহ সন্নিবেশ আছে, তার সঙ্গে ওই গোচরের গ্রহ সন্নিবেশ কোথাও না কোথাও একটা ম্যাচ করছে, সংযুক্ত হচ্ছে, অনুরণন হচ্ছে, রেজোনেন্স হচ্ছে। এখন এই যে যারা কটু বাক্য, উল্টো পাল্টা ভুল ভাল লিখে থাকেন, তাদের তো কোনো হিতাহিত জ্ঞান নেই। তারা যা মনে আসে তাই লেখেন। হ্যাঁ, সবসময় আপনি খারাপ বলছেন, সবসময় আপনি নেগেটিভ বলছেন। যখন যে নেগেটিভগুলো থাকবে, যদি সেটা সবসময় থাকে, তাহলে সবসময় বলতে হবে। কারণ যখন আমরা এরকম ভিডিও করি, আপনাদের যে অবগত করি, অবগত করার সময় কিন্তু আমার কাছে আপনার পার্টিকুলার তথ্যটা অ্যাভেলেবল নয়। I don't know whether the post office parcel or the courier letter is going to be delivered to your address or not. কিন্তু কোরিয়ারে আর পোস্ট অফিসে এরকম এরকম পার্সেল, এরকম এরকম চিঠি আসছে, সেইটা আমি আপনাদের অবগত করি। তো এই যে মঙ্গলের সপ্তমে মঙ্গল, সবসময় আমরা যখন গোচর নিয়ে, ট্রানজিট নিয়ে আলোচনা করি, এই কথাটা কিন্তু উল্লেখ করা হয় যে যাদের মঙ্গলের সঙ্গে বা যাদের রাহুর সঙ্গে বা যাদের শনির সঙ্গে কানেক্ট করা হবে, তারা কিন্তু অধিক মাত্রায় ফল পাবে। যেরকম এখন সিংহ রাশি, ধনু রাশি আপনাদের জন্য ঢাইয়া, অন্য কোনো রাশির জন্য ঢাইয়া নয়। কারণ আপনাদের চন্দ্র থেকে হয় চতুর্থে নয় অষ্টমে শনির অবস্থান আছে। তো শনির যে প্রভাব, সেটা আপনাদের কাছে পোস্ট অফিস থেকে, কোরিয়ার থেকে ডেলিভার্ড হবে। শ্রী রূপানীজির জন্মছকে এই যে মঙ্গলের অবস্থান, এই মঙ্গলের অবস্থান দুভাবে চার্জড হয়েছে, ডাবল চার্জিং। মঙ্গলের জন্মকালীন, মঙ্গলের উপর নেটাল মার্সের উপর নোডাল অ্যাক্সিস এসেছে। ওনার জন্মকালীন যে নোডাল অ্যাক্সিস,
সেই নোডাল অ্যাক্সিস নিচস্থ এবং নোডাল অ্যাক্সিসের কেতুর সঙ্গে চন্দ্র ক্লোজ কনজাংশনে আছে। তো চন্দ্র যে আমাদের জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ, আমরা সমস্ত কিছু চন্দ্র থেকে দেখা হয়, রাশি, নক্ষত্র, দশা এটসেট্রা। এবার আমরা যদি এই জন্মচক্রে চন্দ্র রাশি ধরে বিচার করি, লগ্ন সম্বন্ধে তত্ত্বের অভাবে, তাহলে কি দাঁড়ায়? বৃষ লগ্ন দাঁড়াচ্ছে, বৃষ লগ্নের চতুর্থে অষ্টমপতি বৃহস্পতি এবং দশমে সপ্তমপতি মঙ্গল, দ্বাদশপতি সপ্তমপতি মঙ্গল। এবার উনি একটা নেতৃত্বের জায়গায় ছিলেন, মন্ত্রিত্বের জায়গায় ছিলেন, উনি একটা প্রশাসনিক উচ্চ পদে ছিলেন। সেই জায়গাতে অবশ্যই এই দশমের মঙ্গল একটা তার বিশেষ অবদান আছে। এবং সপ্তমপতি অষ্টমপতি কানেক্টেড, সপ্তমে শনি এবং নিচস্থ রাহু, সুতরাং ভ্রমণের বিষয়, ভ্রমণকালীন, এবং চন্দ্র তো ইন জেনারেল ট্রাভেল, ভ্রমণ, মুভমেন্ট, সব গতির কারণ, পরিবর্তনের কারণ। তো চন্দ্রের সঙ্গে কেতু ক্লোজ কনজাংশনে আছে। গোচরে মঙ্গল কেতু হলো জন্মকালীন মঙ্গলের উপর রাহু, আর তার বিপরীতে গোচরের মঙ্গল আর কেতু। তো একটা হিউজ মার্স নোডাল অ্যাক্সিস অ্যাক্টিভেশন, ভেরি স্ট্রং মার্স নোডাল অ্যাক্সিস অ্যাক্টিভেশন। এই স্ট্রং মার্স নোডাল অ্যাক্সিস অ্যাক্টিভেশন মানুষের জীবনে এরকম পরিস্থিতি তৈরি করে। সেটা এখন সবার ক্ষেত্রে কি করবে, সবার ক্ষেত্রে করবে না। ওনার কি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা চলছে, সেগুলোকে দেখতে হবে। সেই সমস্ত তথ্য আমাদের কাছে নেই, কিন্তু একটা মার্স অ্যাক্টিভেশন আর একটা নোডাল অ্যাক্সিস অ্যাক্টিভেশন এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফলদায়ক। এবং একটা যে ভার্সন চলছে ডুইং দ্য রাউন্ডস, একটা এই অ্যাক্সিডেন্টটার সম্বন্ধে যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা হচ্ছে যে ফ্লাইটটা টেক অফ করার সঙ্গে সঙ্গে যে পাওয়ারটা তার পেতে হতো, তাকে যে আর সে তো অ্যাসেন্ড করছে, সে তো ঊর্ধ্বগামী, তো আরও উচ্চতা গেইন করার জন্য তার যে পাওয়ার, যে প্রপালশন সিস্টেমটা, সেইটা ফেল করেছে। তো এই যে পাওয়ার, এই যে বিষয়টা, পুরো এনার্জি পাওয়ার, এটাই তো মঙ্গল। এই যে একটা বিশেষ এক্সপ্লোশন হলো, এটাই মঙ্গল কেতু। এবং এই যে উঠতে না পেরে পতন, ন্যাচারালি যদি ফ্লাইট গ্রাউন্ড এফেক্টটাকে ক্রস করে যদি উঠতে না পারে, তাহলে তো তার পতনটা নিশ্চিত, এবং সেই পতনের কারক হচ্ছে কেতু। এবং এই যে অদ্ভুত বিষয়টা যে মেডিকেল কলেজের হোস্টেলে গিয়ে ধাক্কা খেল, এখন একদিকে চিন্তা করলে অদ্ভুত কিছুই নয়, যদি হিসেব মতো জায়গা ফাঁকা রাখা হতো, এয়ারপোর্ট এরিয়ার একটা নির্দিষ্ট সীমা পরিসীমা যে ভেকেন্ট রাখতে হয়, সেই রকম যদি ফাঁকা থাকতো, তাহলে প্লেন ডিসেন্ট যদি করে, যদি সে প্রপালশন না করতে পারে, পাওয়ার গেইন করতে না পারে, সে যদি উঠতে না পারে, তাহলে সে যে নিচে পড়ে যাবে, অন্তত সে যদি ফ্ল্যাটল্যান্ডে পড়তো, তাহলে এইরকম এতটা হয়তো এরকম একটা ক্র্যাশ হতো না, না এরকম একটা ইম্প্যাক্ট হতো না। তো সেইগুলো তো বিষয় আছেই। তবে এই যে ক্র্যাশটা,
এই ক্র্যাশের সঙ্গে অদ্ভুতভাবে মিল পাওয়া যাচ্ছে 17 জুলাই 2000 সালের এয়ার অ্যালায়েন্স ক্যালকাটা পাটনা লখনউ ফ্লাইটের এয়ার ক্র্যাশ। যে ফ্লাইট কলকাতা বিমানবন্দর থেকে টেক অফ করে পাটনা বিমানবন্দরে ল্যান্ড করতে গিয়ে রানওয়েতে ল্যান্ড না করে ওই এয়ারপোর্ট এরিয়া সংলগ্ন গার্দানিবাগ রেসিডেন্সিয়াল এরিয়ার বিল্ডিংয়ে গিয়ে ক্র্যাশ করে। এবং এই যে এয়ার ক্র্যাশটা হয়েছিল, এই এয়ার ক্র্যাশের মাস 4-5 আগে ওই পাটনাতে এক বিশেষ শক্তিশালী তপবলে সিদ্ধ এক অঘোরী পণ্ডিত ছিলেন। তিনি অঘোরী ছিলেন কিন্তু তিনি সংসারী ছিলেন। শ্রী অঞ্জনী কুমার ঝা ওনার নাম ছিল। উনি পাটনাতে থাকতেন, উনি পাটনাতে সরকারি চাকরি করতেন, বিহার গভর্নমেন্টে ক্লার্ক ছিলেন। আমার ওনার সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল। উনি এক পরিবারকে বলেছিলেন যে তোমরা যেখানে থাকো, বসবাস করো, সেখান থেকে তোমরা সেই জায়গা থেকে তোমরা পত্রপাঠ সব জিনিসপত্র গুছিয়ে চলে যাও, তোমাদের বাসস্থান তোমরা ত্যাগ করো। 6-8 মাস পরে আমার সঙ্গে যোগাযোগ করে আমি যদি গ্রিন সিগন্যাল দিই তবেই সেখানে ফিরো। তো তারা তো অত্যন্ত বিব্রত হয়ে যায় এই উপদেশ, পরামর্শ, এই আজ্ঞা, এই আদেশ শুনে। কিন্তু তাদের সঙ্গে যারা সংযুক্ত ছিল, যারা তাদের এই অঞ্জনী কুমার ঝার কাছে নিয়ে যান, তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছিলেন যে উনি একেবারে শ্রীকালদর্শীর মতোই ওনার কথাকে কোনো মতেই কিন্তু উপেক্ষা করবেন না। যা বলছেন একেবারে বেদবাক্যের মতো অনুসরণ করুন। বিব্রত হলেও, হতাশ হলেও, খুব বিরক্তি প্রকাশ করলেও ওনার সম্বন্ধে যা শুনেছিলেন তার ভিত্তিতে ওনারা কিন্তু বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে ভাড়া বাড়িতে ছিলেন। এবং যে ফ্ল্যাটে ওনারা বসবাস করতেন সেই ফ্ল্যাটের সেই বিল্ডিংয়েই কিন্তু অ্যালায়েন্স এয়ারওয়েজের এই বিমানটি গিয়ে ধাক্কা মারে। আজকে এই 12ই জুন এই এয়ার ক্র্যাশ হওয়ার পর আমার সঙ্গে সঙ্গে 2000 সালের 17ই জুলাইয়ের এই মর্মান্তিক এয়ার ক্র্যাশের কথাটা, বিমান দুর্ঘটনার কথাটা কিন্তু মনে পড়ে গেল। এবার 2000 সালের এই বিমান দুর্ঘটনার চেয়েও জুন 2025-এর এই বিমান দুর্ঘটনা আরও কেন বেশি মর্মান্তিক, কারণ এটা টেক অফ করার সঙ্গে সঙ্গে এটা অদ্ভুতভাবে যেটা বলছে যে বিমান চালনার ইতিহাসে, এভিয়েশন হিস্ট্রিতে এটা একটা রেকর্ড যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা এবং একেবারে ইমিডিয়েট এবং কোনোভাবেই কিছু বোঝা যায়নি। এবার কতটা ফ্লাইট টেক অফের আগে চেকিং হয়েছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিয়েছে গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা, কারণ দিল্লি থেকে আহমেদাবাদে এই বিমানে যারা যাত্রা করেছেন তাদের মধ্যে একজন 2-3টে ভিডিও আপলোড করেছেন, ইউটিউবে দেখা যাচ্ছে। তিনি বলছেন যে অনেক রকম সমস্যা ছিল ফ্লাইটে, এসি ঠিক মতো কাজ করছিল না, কম্প্রেসর অফ অন হচ্ছিল, ফ্ল্যাপটা উনি নোটিস করেছেন গন্ডগোল ছিল, ওভারহেড যে সমস্ত সিগন্যাল সিস্টেম ছিল কেবিন ক্রুদের ডাকার সেগুলো কাজ করছিল না। সুতরাং অনেক রকম টেকনিক্যাল শর্টেজ, ডিফিকাল্টি ছিল, যেগুলো থাকলে ফ্লাইট কিন্তু ক্লিয়ারেন্স পায় না। এবার এগুলো ক্রমশ প্রকাশ্য আমরা জানতে পারবো। ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, শোনা গেছে, খবর এসেছে, সব কিছু জানা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের জ্যোতিষশাস্ত্র, এই জ্যোতিষশাস্ত্রতে
ক্লাসিক্যাল টেক্সট যারা অধ্যয়ন করেছেন, যারা ভৃগু, পরাশর, জৈমিনী ইত্যাদিকে অনুসরণ করেছেন, যাদের কিছু জপ, ধ্যান, সাধনার অভ্যাস এবং চর্চা আছে, তাদের কাছে কিন্তু এই বিষয়গুলো খুব সহজেই উন্মুক্ত হবে। এবং 2019-এর ডিসেম্বরে যেরকম আপনাদের করোনা নিয়ে অবগত করেছিলাম, যে করোনা কোভিড আসছে সে কথা বলিনি, কিন্তু ভয়াবহ ঊর্জা বিচ্ছুরণ হবে যাতে অসংখ্য মানুষ বিপর্যস্ত হবে। ঠিক সেই রকম এই 2025-এর 12ই জুনের এই যে ভয়াবহ বিস্ফোরক ঘটনা, এক্সপ্লোশন অ্যান্ড ডিজাস্টার, এটা নিয়েও কিন্তু আপনাদের 18ই মে থেকে অবগত করা শুরু করেছিলাম। এবং আপনাদের বারবার বলেছি যে এক্সপ্লোশন হবে, ডিজাস্টার হবে, অ্যাক্সিডেন্ট হবে, আর্থকোয়েক হবে, আগ্নেয়গিরি জেগে উঠবে, আমাদের সাবধান হতে হবে। এবং নেতা মন্ত্রীদের উপর বিশেষ বিপন্নতা আসছে, স্পোর্টসের জগতের উপর বিপন্নতা আসছে। এখন 7ই মে ট্রানজিট হয়েছে, আমি আপনাদের বারবার বলেছি যে একদম 7 দিন আগে 7 দিন পরে 7 days প্লাস মাইনাস সময়টা খুব ক্রিটিক্যাল, ভালনারেবল, সেন্সিটিভ থাকে। এবং এর পরবর্তী 21 আর 22 জুলাই ক্লোজ কনজাংশন অফ মার্স আর কেতু, আর মার্স আর ভিনাস নক্ষত্র এক্সচেঞ্জ আসছে। জুলাই মাসের যে এনার্জি, সেটা নিয়ে আমি আলাদা বিস্তারিত একটা এই জুন মেহেমের মতো একটা ভিডিও আপলোড করেছি। যদি দেখে থাকেন অতি উত্তম, যদি না দেখে থাকেন অতি অবশ্যই দেখবেন। এবং মেষ থেকে মীন রাশির দৈনিক পথ চলার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের অবগত করেছি যে 12ই জুন এই ঘটনা ঘটলো, এটা ওই 7 days প্লাস মাইনাস যে ফেজটা তার মধ্যে ঘটেছে। কিন্তু এটাকেই শেষ কথা বলা যায় না, এটা কলির সন্ধ্যেও হতে পারে। 28শে জুলাই অবধি মঙ্গল কেতুর একত্রে সহাবস্থান, তার মধ্যে ওই 21, 22, ওই 20 থেকে 25 ফেজটা ভেরি ক্রিটিক্যাল। এবং তারপর মঙ্গল কিন্তু কন্যায় প্রবেশ করে অষ্টমস্থ শনির মুখোমুখি হবে। সুতরাং উই হ্যাভ এ লং ওয়ে টু গো। এখন থেকে আরও সাবধান হওয়া, এবং যারা কিছু ভুলভাল বোধের অভাবে কিছু মন্তব্য করেন, তাদের কাছে আবারও অনুরোধ করব যে নিজেদের যাই মতামত হোক, নিজেদের যাই রাগ, ক্রোধ, বিরক্তি হোক, একাধিক মানুষকে, অসংখ্য মানুষকে বিভ্রান্ত, বিক্ষিপ্ত, বিপদগামী করার জন্য ইউটিউবের এই ভিডিওতে আপনারা কিন্তু আপনাদের মন্তব্য প্রকাশ করবেন না। ইটস হাই টাইম ইউ লার্ন এ লেসন। এত কিছু ঘটনার পরেও যদি আপনাদের মনে হয় যে কিছু দুরভিসন্ধি নিয়ে এই সতর্কবাণীগুলো দেওয়া হয়, বা কিছু ব্যবসায়িক মানসিকতা নিয়ে এইগুলো দেওয়া হয়, তাহলে ইট ইজ হাই টাইম যে আপনাদের যে ওপিনিয়ন, যে মতামত, সেটা পরিবর্তন হোক। এবং আপনারা নিজেরা সতর্ক সাবধান যদি নাও হন, অন্তত যারা সতর্ক সাবধান হতে চান তাদের পথের কাঁটা হয়ে আপনারা দাঁড়াবেন না, এটা আপনাদের কাছে আমার আন্তরিক আবেদন। এবং দেবাদিদেব মহাদেব, মা ভগবতীর কাছে এটাই প্রার্থনা করব যে যে সমস্ত মানুষরা প্রাণ হারিয়েছেন এই 12ই জুনের ঘটনায়, যারা যাত্রী ছিলেন, যারা হোস্টেলের ছাত্রছাত্রী ছিলেন, কর্মচারী ছিলেন, তাদের আত্মার শান্তি হোক, আত্মার
অ্যাসেনশন হোক, তাদের পরিবার এই শোক দুঃখ তাপকে মানিয়ে মেনে নিয়ে গ্রহণ করে তারা জীবনে এগিয়ে যাক। এই যে একটা বিশেষ বেরিজমেন্ট, এই সময়টা তাদের সঙ্গে দেবাদিদেব মহাদেব এবং তাদের ইষ্ট তাদের কৃপা বর্ষণ করুন। এইরকম ভয়ঙ্কর ঘটনা যাতে আর না হয় তার জন্যও কিন্তু দেবাদিদেব মহাদেব এবং ভগবতীর কাছে প্রার্থনা থাকবে। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপারম।